মইনু, সোনাম আর তাতা এখনো জানে না ওদের সেই ঝড়োয়া জঙ্গলের অভিজ্ঞতাটা সত্যি না মিথ্যা না স্বপ্ন। অথচ এ কথাও সত্যি যে ওরা চারজন ঢুকেছিল জঙ্গলে। বাদল আর কোনোদিনই ফেরেনি। বাদলের জেদেই ঝড়োয়ায় যায় ওরা, নইলে ঝড়োয়ার নাম ওরা শোনেইনি কোনোদিন। বাদলের কাকা পালামৌয়ের এক জঙ্গলে কাঠ কাটবার ঠিকাদার। এবছর মার্চ মাসে বাদল ওর সঙ্গে কাজে লাগবে। স্কুল থেকেই চারজনে বেজায় বন্ধু। মইনু আর তাতা সবে ব্যাংকে ঢুকেছে। সোনাম ওর বাবার খবরের কাগজের অফিসে ঢুকবে এবার। বাদলই বরাবর বেজায় ছটফটে আর খেয়ালি। স্বাস্থ্যটা ওর রীতিমতো ভালো, দেখলে বাঙালি ছেলে বলে মনে হয় না। বাদলের উৎসাহে ওরা সাইকেলে ভারতবর্ষ ঘুরেছে, হিমালয়ে উঠেছে কয়েকবার। বাদলের একটা আশ্চর্য ক্ষমতা আছে। কি সে ক্ষমতা কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। তরুণ দল ক্লাবের সঙ্গে সেবার ওরা গঙ্গোত্রীর কাছে একটা গ্লেসিয়ারের গতিপথ দেখতে গিয়েছিল, যেখানে বেস ক্যাম্প করার কথা। বাদল বলল, এখানে নয়, এখানে ভীষণ দুর্ঘটনা হবে। দলের নেতা মোহনবাবু চটে গেলেন। তিনি একজন পাকা পর্বতারোহী, সঙ্গে আছে তিনজন অভিজ্ঞ শেরপা। তারা বুঝছেন না বাদল বেশি বুঝছে। বাদল বলতে গেলে তাকে অমান্য করেই বন্ধুদের নিয়ে ফিরে গেল তাঁবুতে। আর সেই রাতে চাঁদের আলোয় যখন ধুয়ে দিচ্ছে বরফের আঙিনা, অপ্রত্যাশিত বরফের ধস নেমে মোহনবাবুদের বেস ক্যাম্প নিশ্চিহ্ন করে দিল। ঠিক এমনই ঘটে আগ্রায় তাজমহল দেখতে গিয়ে। হঠাৎ বাদল বলল, এক্ষুনি চল এখান থেকে, কিছু একটা ঘটবে, থাকলে জড়িয়ে পড়ব। ওদের খুব কাছে বসে নিথর হয়ে তাজমহল দেখছিল একটি যুবক। তার মতো নিবিষ্ট হয়ে তাজমহল সেদিন আর কেউ দেখেনি। ওরা তো চলে এলো। তার আধ ঘন্টা বাদেই নাকি দুজন লোক এসে যুবকটিকে লক্ষ্য করে দুমদাম গুলি ছোঁড়ে। যুবকটিও প্রস্তুত ছিল। দুপক্ষের সে লড়াইয়ে যুবকটি মরল। কয়েকজন ভ্রমণার্থী জখম হল। বাদল আগে থেকে অশুভ কিছুর আঁচ পেত। মইনু, সোনাম আর তাতা তো তা স্বচক্ষে দেখেছে। ঝড়োয়াতে গিয়ে কি হলো, সব যেন দুঃস্বপ্ন বলে মনে হয় তাদের। মার্চে কাজে লাগবে বাদল, খুব উত্তেজিত। জঙ্গলে ঘুরবে, কত রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। বাদলই বলল, তোরাও চল, কয়েকদিন থেকে চলে আয়। এই শিকার করা যাবে? যা, শিকার করা যে বারণ, পাখিটা কি মারতে পারবি? আর এক আধটা হরিণ। থাকবো কোথায়? কেন, কাকার বাংলোতে? কাকা বিয়ে করলো না, সারা জীবন কাটালো জঙ্গলে এক সময় বর্মায় হাতি ধরত। চল না, গল্প করবে জমিয়ে। বাদলের কাকা থাকার জন্যে জায়গা বেছেছেন বটে। ট্রেন থেকে নামো, কোমান্ডি নামে একটা জঙ্গল ঢাকা স্টেশনে। তারপর কাকার জিপে 40 মাইল ভেতরে চলো। সুমা নামের একটা জায়গা। সুমা নদী পাথরে পাথরের নিচে বয়ে এসেছে এঁকে বেঁকে। কাকার বাংলোর চারিদিকে উঁচু কাটা তারের বেড়া। একসময় এখানে বক্সাইটের খনির কাজ শুরু হয়েছিল। বেশ কয়েক বছর কাজও হয়, তারপর খনির কাজ কেন যেন বন্ধ হয়ে যায়। খনির কাজের জন্য তৈরি রাস্তাগুলো এখনো আছে। সেই পথেই কাঠবাহী ট্রাক চলে যায় ডাল্টনগঞ্জ। দেখা গেল কাকা সংক্ষেপে জবাব দেন, কাঁটাতারের বেড়া দিয়েছে কাকা? হাতি আসে। বেড়া উপড়ে ফেলতে পারে না? পারে, কিন্তু ফেলে না। প্রখর বুদ্ধি রাখে রে।
মার্চ মাসেই বিকেল নাগাদ বেশ ঠান্ডা, সন্ধ্যে থেকে শীত শীত। বন তিতিরের রোস্ট আর চাপাটি খাওয়া হলো। কফি খেয়ে কাকার মেজাজ যেন একটু খুশি হলো। তোরা তো এলি, কিন্তু সময়টা ভালো যাচ্ছে না। ভালো জঙ্গলটাতেই কাজকর্ম বন্ধ, কি যে হবে। কেন কাজকর্ম বন্ধ কেন? কি যে বলি, নিজেই বুঝছি না। বলো না, বলো। ওই পাহাড়টার ওপারে ঝড়োয়া জঙ্গল, কখনো হাত পড়েনি। ভালো ভালো শাল গাছ অঢেল আছে। কাকা কাহিনীটা বললেন। জঙ্গলটা জমা নেয় এক পাঞ্জাবি ভদ্রলোক। নেয় খুব অদ্ভুত কারণে, নির্জনে থাকবে বলে নেয়। একটা বাড়ি বানায়, বউকে নিয়ে আসে। জানা যায় ওদের একটি বাচ্চাও জন্মায়। সপ্তাহে সপ্তাহে ধীলন হাটে আসতো সওদা করতে। হঠাৎ পরপর কয়েক সপ্তাহ আর দেখা নেই তার। অবশেষে এক অবিশ্বাস্য খবর আসে কাকার কাছে। ধীলনের জিপ গাড়িটা রাস্তায় পড়ে আছে, আর ধীলনের মৃতদেহ পড়ে আছে তার বাড়িতে। বউ আর বাচ্চাও উধাও। কাকা তো গেলেন। তিনি দেখলেন ধীলন তার বারান্দায় পড়ে আছে, তার মুখে চোখে অবিশ্বাস্য আতঙ্কের ছাপ। ঘরের মধ্যে পড়ে আছে বিশাল গ্রেট ডেন কুকুরটা। ধীলন বা কুকুর দুটো মৃতদেহই, এক ফোঁটাও রক্ত নেই। ধীলন কাগজের মতো সাদা। বউ বাচ্চারও কোনো খোঁজ নেই। খোলামেলা বাড়িতে মৃতদেহ পড়ে আছে, হায়না বা শিয়াল টানাটানি করেনি। কাকার জঙ্গলকুলিরা বলল এই কোনো পিশাচ দানর কাণ্ড। আর তাদের কাছেই কাকা জানতে পারলেন ধীলন বিয়ে করেছিল একটি মেয়েকে, যার কোনো কুলুজি কুষ্ঠি সে জানত না। জঙ্গলের মধ্যে একা একা মেয়েটিকে ঘুরতে দেখে সে নিয়ে আসে ও বিয়ে করে। গজার জঙ্গলে একা একা কি কোনো মানুষের মেয়ে ঘোরে? কাকা সে কথায় কান দেননি একেবারে। জঙ্গলে কাজ করতে হলে অত ভীতু হলে চলে না। আর এই কথা তিনি জানেন যে কুলিদের বেজায় বিশ্বাস ভূত প্রেত দেও পিশাচে। তিনি ধীলনকে দাহ করান, কুকুরটিকে কবর দেওয়ান, বাড়িটা বন্ধ করে চলে আসেন জিপটি নিয়ে। তারপর জঙ্গল অফিসের সহায়তায় ধীলনের কে আছে না আছে খোঁজ নেন। অবশেষে রাঁচি থেকে এলো ভার্মা নামে একটি ছেলে। ধীলন তার মামা। ভার্মা বলল, আমি ওখানে বাস করব না, বাড়িতে যা আছে তা জিপে চাপিয়ে নিয়ে রাঁচি চলে যাব। ভার্মার সঙ্গে তার আরও এক বন্ধু এসেছিল। কোনো জঙ্গলকুলি ওদের সঙ্গে গেল না। তারা সাফ বলে দিল, জানোয়ারের ভয় করি না, যেখানে জানোয়ার অবধি ঢোকে না সেখানে কে যাবে। কাকা তার হেডকুলিকে ধমকালেন। হেডকুলির নাম দাইসান ওরাও। সে বলল, বাবু আমরা তো যাবই না, ওই বাবুও যেন না যায়। ভার্মা সে কথা উড়িয়ে দিলেন। ভার্মার কাছেই কাকা ওই জঙ্গলটার ইজারা নিলেন। আদিম অরণ্য, বড় বড় শাল গাছ, প্রত্যেকটা গাছ খুব দামে বিকবে। ভার্মা যাবার দিন হাটেও দেখা হলো। ভার্মা বলল, কাল সকালে একবার আসবেন, একটু চা বানিয়ে আনলে তো কথাই নেই। সেই শেষ দেখা। পরদিন সকালে থার্মাস ভর্তি চা নিয়ে ঝড়োয়া জঙ্গলে হাজির হয়ে কাকা দেখেন ভার্মা এবং তার বন্ধু ঘরের মেঝেতে চিত হয়ে পড়ে আছে। দুজনেই মৃত, দুজনের চোখ অবিশ্বাস্য আতঙ্কে বিস্ফারিত, দুজনের শরীরই রক্তশূন্য। ছেলেরা বলল, তারপর? দুজনের গলাতেই ছোট ছোট পাংচারের দাগ ছিল। তার মানে কি? জানি না। পুলিশ এখনো খোঁজ চালাচ্ছে, কিন্তু কোনো কিনারা হয়নি। শুধু ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেউ যাচ্ছে না ওখানের গাছ কাটতে।
পুলিশ যাচ্ছে না? কয়েকবার গেছে, সেও এক রহস্য। কিরকম? বাড়িটা পুলিশ বন্ধ করে তালা মেরে এসছে, পরে গিয়ে বাড়ি খোলা পাচ্ছে, সব ঝকঝকে তকতকে। কে বলবে যে বাড়িতে মানুষ থাকে না? তার মানে কি? কোনো মানুষ আছে এর পেছনে, আমার তো তাই বিশ্বাস। 1070 শাল গাছ, করম গাছ, তেঁতুল গাছ, লাখ লাখ টাকার জঙ্গল, তো কেউ আতঙ্ক সৃজন করছে। কাকা খুব মুষড়ে পড়েছেন মনে হলো। ঝড়োয়া জঙ্গলের ওপর খুব ভরসা করেছিলেন। বাদল বলল, তুমি ভাবছো কেন? আমরা 4 জন আছি, বন্দুক নিয়ে থেকে যাব ওখানে, সব রহস্য ফর্সা হয়ে যাবে। পরদিন দাসাইন ওরাও ওদের নিয়ে গেল চিপা ফরেস্টে। সেখানে এখন গাছ কাটা চলছে। দাসাইন খুব আত্মসম্মানী ভারভারিক্কি লোক। গেঞ্জি আর হাফ প্যান্ট পরে হাতে রাখে ছড়ি। দাসাইন বলল, তোরা যাস না ঝড়োয়া? কেন? সেখানে কি আছে? বস, বুঝিয়ে দিচ্ছি। এই, চা এলাও। ওভারশিয়ারের তাঁবুর কাছে একটা লোক কেটলিতে চা বানাচ্ছে, বিড়ি বেচছে। কাটা গাছের ওপর বসল ওরা। দাসাইন বলল, বাবু অনেক দূর বুঝে, সবটা বুঝে না। দাসাইনের গল্পটা জঙ্গলে বসে মনে হয়েছিল গল্প, আর শহরে বসে মইনু, তাতা ও সোনামের আজ মনে হয় সত্যি। কেন এমন হয়? গল্পটা এই রকম। আদি অন্তকাল আগে যখন পৃথিবী তৈরি হচ্ছিল, তখন বড় দেবতার সঙ্গে অসুরদের বউরা যুদ্ধ করতে চায়। বড় দেবতা শূন্য থেকে বউগুলোকে নিচে ফেলে দেন। তারাই হয়ে গেল পাহাড়। পাহাড়ের কোল দিয়ে ক্রমে বনও গজালো। আর একথাও সত্যি যে নানা রকম মানুষ এসে সব জঙ্গল, সব মাটির দখল নিয়েছে। তবু বনের কোনো কোনো জায়গা থাকে সংরক্ষিত। মানুষ সব দখল করেছে বলে পাহাড় জঙ্গলের আত্মারা মানুষের ওপর ক্ষেপেই থাকে, কেননা তাদের বসত ছেড়ে চলে যেতে হচ্ছে। তখন তারা কোনো কোনো জায়গায় এসে ডেরা বাঁধে। ঝড়োয়ার জঙ্গল তেমনই এক জায়গা। এই কথা বাবু মানে না, বুঝে না। এই কথা কখনো বাবু ভেবে দেখলে না যে ধিলন যেখানে ঘর করল সেখানে গাছে পাখি বসে না, কোনো জানোয়ার ঢোকে না বাড়ির ভিতর। আর ধিলনও ভেবে দেখল না জঙ্গলের মধ্যে একটা মেয়ে কোথা থেকে এলো, বিয়ে করে বসল। অবশ্য ধিলন কিছু করতেও পারত না। যদি ওখানে বাড়ি করেছে তখনই ও মরেছে। যখনই মেয়েটিকে দেখেছে তখন তো ওর উপর সাপ লেগে গিয়েছে। ও তো মেয়ে নয়, মানুষের উপর প্রতিহিংসা নেবার জন্যে কখনো মেয়ে সেজে, কখনো হরিণ বা ময়ূর সেজে মানুষকে ভোলায়। তারপর মানুষের রক্ত চুষে শেষ করে ফেলে রেখে চলে যায়। সোনাম বলল, কেন? কেন শোধ নেবে না? মানুষ গাছ কেটে পাহাড়ের পাথর চালান দিয়ে জঙ্গলের রক্ত শুষে নিচ্ছে না? তোমাদের কিছু হয়নি তো? দাসাইন শান্ত সুন্দর হাসল, বলল, আমরা তো জঙ্গলকে মারছি না বাবু, পাহাড় জঙ্গল শেষ করে টাকা জমাচ্ছি না। আমাদের মারবে কেন? আমরা জঙ্গলের সন্তান, জঙ্গলের দেবদেবতার নিয়ম মেনে চলি। ওদের রাগ বাইরের মানুষের ওপর। আমরা যাচ্ছি জঙ্গল দিয়ে। ধরো কেন জঙ্গল দিয়ে যাচ্ছি, হঠাৎ পথের উপর একটা ডাল ভেঙে পড়ল। বাতাস নেই, ডাল পড়ল কেন? তখনই জানলাম আর যাওয়া নিষেধ, আর যাওয়া যাবে না, ফিরে আসব। তাতা বলল, বাড়ি পরিষ্কার রাখছে কে? যে ধিলনকে খেয়েছে সে। কেন? আরও খেতে চায়, আরও মানুষ চায়। পুলিশকে কিছু করেনি কেন? কে জানে।
পুলিশকে যে কিছু করেনি তাতেই মইনুরা নিঃসংশয় হয় যে এ কোনো মানুষের কারসাজি। তখনই বাদল ঠিক করে যে ওই বাড়িতে গিয়ে ওরা থাকবে। কাকা বারণ করলেন, পুলিশ অফিসার বারণ করলেন। বারণ না করে যাও বললে ওদের উৎসাহ ফোরাতো। বারণ করার ফলে যা ছিল উৎসাহ তা হয়ে গেল জেদ। 4-4টে জোয়ান ছেলে, সাঁতার কাটতে, স্কুটার চালাতে, পাহাড়ে উঠতে সবাই পটু। রাইফেল ক্লাবে 4 জনই একসঙ্গে ঢুকেছিল। অল্প বিস্তর বন্দুক চালাতে সবাই জানে। বাদলের তো লাইসেন্সও আছে। জঙ্গলের কাজে আসার আগেই সে লাইসেন্স নিয়েছে। মইনু ক্যারাটে, তাতার, সোনাম, জুডো শিখেছে। পুলিশ অফিসার সুজা সিং বললেন, ঠিক আছে, পাহাড়ের এপারে সুমাতে আমি রইলাম আজ। অনেকদিন বাদে জমিয়ে তাস খেলা যাবে। কাকার বাংলোয় রয়ে গেলেন সুজা সিং। আর ওরা যখন গেল বিকালে, তখন বারবার বলে দিলেন, পাহাড়ে নির্জনে শব্দ বহুদূর যায়। এই হুইসেলটা রাখুন, কিছু বিপদ বুঝলেই বাজাবেন। আমরা চলে যাব। দাসাইন ওদের কিছু দূর এগিয়ে দিল আর মাথা নাড়তে নাড়তে বকবক করতে করতে ফিরে গেল। সুমা থেকে ঝাড়োয়া মাঝে একটি পাহাড়। পাহাড়টা খুবই নিচু। যাবার পথ পাহাড়ের গা ঘেঁষে, পাহাড় ঘিরে। ধিলানের বাংলোটিতে ওরা যখন পৌঁছায় তখন বিকেল। কাঁধের ব্যাগ নামিয়ে ওরা আশপাশটা দেখতে বেরোল। বাদল বলল, যত সব গাঁজাখুরি কথা। ওই তো হরিণ দৌড়ে গেল, কাঠবিড়ালি ছুটছে। ভুতুরে জঙ্গল না হাতি? মইনু, সোনাম আর তাতা অবশ্য কোনো হরিণ বা কাঠবিড়ালি দেখেনি, কিন্তু বাদল তো দেখেছে। সন্ধে ঘনাতে ওরা ফিরে এলো। বাদল বলল, এত বড় বড় শাল গাছ, ওফ, কত দাম বলতো? লাখ লাখ টাকা। তাহলে তুই লক্ষপতি হচ্ছিস? না, বেজায় বড় লোক হওয়াটা আর ঠেকানো গেল না দেখছি। কি আর করি বল? আমাদের মাঝে মধ্যে দিয়ে দিস। বাংলোতে আলো চলছে, তাই দেখেই ওরা অবাক হয় একটু। বারান্দায় পেট্রোম্যাক্স, ঘরে পেট্রোম্যাক্স, কে জানল? আর একটু এগিয়ে আসতে জবাব মিলল। বারান্দায় বসে আছে একটি মেয়ে, তার কোলে একটি বাচ্চা। ওদের দেখে মেয়েটি উঠে দাঁড়ালো, বাচ্চাটিকে শুইয়ে রেখে। তারপর হাত জোর করে কান্নায় ভেঙে পড়ল। ছেলেরা যত না অবাক তত বিব্রত, আবার আশ্বস্ত। মইনু বলল, থামুন থামুন, কাঁদবেন না। আপনি আপনি ধিলানের বউ? হ্যাঁ বাবুজি, এ তো আমারই বাংলো। কোথায় ছিলেন? কোথায় থাকবো? জঙ্গল দিয়ে আমাদের গায়ে পালিয়েছিলাম। পুলিশ যে বড্ড ঝামেলা করে, কি বলে কিছু বুঝি না। আমি কি জানি যে স্বামী মরে যাবেন? উনি পরব পূজা পছন্দ করেন না। ঝগড়া করে আমি বাচ্চাকে নিয়ে চলে যাই। তারপর যা যা হলো, গায়ে আমায় থাকতে দেয় না। ওরা বলে, বাবুকে বিয়ে করেছিলি, সেখানে যা, এখানে এলে পুলিশ তাড়া করে। আপনি ঘরদোর সাফ করেন? হ্যাঁ বাবুজি, কে করবে? ঘর খোলেন কি করে? এই যে মাস্টার চাবি দিয়ে। এই চাবিগুলো দিয়ে সব তালা খোলা যায়। বাচ্চাটার বড় অসুখ, কেবল শুকিয়ে যাচ্ছে, কিছু খেতে চায় না। তাই এসে বসে আছি। ভেবেছি সকাল হলে নিজে যাব পুলিশের কাছে, বলবো আমাকে যা বলো তাই করব, বাচ্চাটাকে হাসপাতালে দিয়ে দাও। জঙ্গলি মানুষ আমি, কিছু বুঝি না। স্বামী সব বুঝতেন, সব দেখে শুনে রাখতেন। বাবুজি, রাতটুকু থাকবো? ছি ছি, সে কি কথা! আপনি বাচ্চাকে নিয়ে ঘরে থাকুন, আমরা ওই ঘরে থাকব। সকালে আমরাই আপনাকে নিয়ে যাব। মেয়েটি বাচ্চাকে শুইয়ে এলো। সেই ওদের খাবার সাজিয়ে দিল প্লেটে।
কাকা খাবার সঙ্গে দিয়েছিলেন। অনেক পীড়াপিড়িতেও নিজে কিছু খেলো না, কথা বলল অনেক। ধিলানের ভাগ্নে ভার্মাকে কে মেরেছিল তাও জানে না। ও তো ভয়ের চোটে আসতই না। গ্রামের লোকেরা থাকতে দিল না বলে যাওয়া আসা করছে। বসার ঘরে ওরা শুয়ে পড়ে। ঘুম কি আসতে চায়? এখন তো ঝড়ো আর বাংলোর রহস্যের সব সমাধানই মিলেছে। মেয়েটির গল্পের মধ্যেও যেসব ফাঁকফোকর আছে তা ওদের এখন কিছু কানে বুঝছে না। মেয়েটির চাউনি এত কাতর, গলার স্বর এমন কান্নায় ভরা। হঠাৎ মেয়েটি কেঁদে উঠেছিল, ছুটে এসেছিল। বাবুজি, বাবুজি, আমার মেয়ে নেতিয়ে পড়েছে কেন? একটু দেখো না গো। এখন রাতে আমি কি করি, কোথায় যাই? ধরফর করে ওরা উঠে যায়, ছুটে যায়। সত্যি বাচ্চাটা 3-4 মাসের, যেন অসাড় হয়ে যাচ্ছে। বাদল সামনে ছিল। পাগলিনীর মতো বাচ্চার মা বাদলের হাত ধরে টানতে থাকে। এসো বাবুজি, গায়ে হাত দিয়ে দেখো, বলো আমার মেয়ে বেঁচে আছে। হতভম্ব বাদল এগিয়ে যায় কাছে। আর যে বাচ্চাটা মরার মতো পড়েছিল এতক্ষণ, সে হঠাৎ খিলখিল করে হেসে বিছানা ছেড়ে যেন ভেসে উঠে আসে। বাদলের গলায় মুখ লাগায়, চুষতে থাকে যেন। বাদলের গলার স্বর আতঙ্কে স্তব্ধ হয়ে যায়, চোখ হয় বিস্ফারিত। মইনুরা এক পাও যেতে পারে না এই অবিশ্বাস্য দৃশ্য দেখে। মেয়েটি বাদলকে ধরে থাকে আর একেবারে মমতাময় মানুষী মায়ের গলায় বলতে থাকে, খেয়ে নে সোনা, খেয়ে নে মনি, খেয়ে নে। সোনাম এই ভয়ঙ্করতার অভিশাপ কাটিয়ে বাদলের রাইফেলটা এনে পরপর গুলি করেছিল মেয়েটির ওপর। মেয়েটি একটুকুও নড়েনি। বাচ্চাটাকেও এক সময় কোলে নিয়ে নেয়, বেরিয়ে যায় ঘর থেকে। বাদল পড়ে যায়। রাইফেলের শব্দে সুজা সিং ও কাকা এসে পড়েন। তারপর সব অস্পষ্ট, ধোঁয়াটে ও গোলমেলে। ওদের 4 জনকেই হাসপাতালে নিয়ে যেতে হয়। বাদল অবশ্য জীবিত ছিল না। তারপর ওরা একদিন ফিরে আসে। ঝড়োয়া জঙ্গলের নাম ওরা কখনো করে না, কিন্তু খুব ছোট্ট শিশু দেখলে ওরা ভীষণ ভয় পায় আজও। জীবনেও এ আতঙ্ক ওদের কাটবে না। ঝড়োয়ার জঙ্গলে এরপর আর কেউ ঢোকেনি।